হেল্পিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এবং এই আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারিং রেট ছিল, কিছু কিছু ক্ষেত্রে 3%, কিছু কিছু ক্ষেত্রে আরো একটু বেশি। পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই 15% আনতে, যাতে এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয়। সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে। লিকেজটাকে কমানোটা আমাদের খুব দরকার। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায়। আপনি দেখেছেন যে চিফ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন, আগে যখন 250-300 জনের বহর নিয়ে যেত, আমাদের এখানে বেয়ারলি এটা 40-50 জনের উপরে উঠেই না। তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয়, সিকিউরিটির এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছে। কিন্তু এটা আগে যেটা ছিল, এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি, আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে। আপনি একটা কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন, করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী যাবেন, ওই পারে যে তিনি রেস্ট নেবেন, সেই জন্য 450 কোটি টাকা দিয়ে তুমি হোটেল করে 7 স্টার হোটেল করেছেন। এটা কার টাকায়? সাইফুজ্জামান চৌধুরী তো আত্মীয় স্বজনের টাকায় না, এটা মানুষের, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা। এরকম অপচয় আপনারা যদি দেখেন, এটা পুরো খুব ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন, আরো 12 জন এক্সপার্টের সহ। আপনারা পুরোটা যদি পড়েন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা পুরোটা পড়বেন, কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। তার কিছু নমুনা এখন আপনারা ব্রিটিশ প্রেসে দেখছেন। তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। আপনি ট্যাক্স জিডিপি কমে যাওয়া মানে হচ্ছে আপনার যে ঋণ আপনি করছেন সে এমনও হতে পারে যে আপনি ঋণ শোধ করা সম্ভব না হতে পারবে, বা বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট নিড গুলো লাগে সেগুলো আপনার হয়তো এক্সপেন্ডিচার মিট করতে পারছেন না। তো সেই জায়গাকে বিচার করে এটা করা হয়েছে। এবং আমরা আশা করছি বাংলাদেশের এই সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে। প্রথম কথা হচ্ছে যে আইএমএফ এর যেটা কথা বললেন, আমাদের এখানেও তো ইকোনমিস্টরা আছেন, ঠিক না? আমরা আইএমএফ এর কথাটাই কেন নিব? তারাও তো বুঝছে যে কি কাজটা করতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির খুবই দরকার। আপনি যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে, আপনি নিজেই দেখবেন যে না, আপনার টাকার মান কমে যাচ্ছে। আপনার 120 টাকা ডলার, এখন আপনি 125 টাকায় ডলার কিনছেন, একটা সময় আসবে আপনার 190 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সব, এতে যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন তিনি এই বলবে যে না, তোমাদের ট্যাক্সের জায়গাটা আপনি দেখেন না, 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। এই খরচটা তো আমার মেটাতে হবে, ঠিক না? তো সেই জন্য আসলে আপনি যেটা বলছেন সেটা আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন, বাট আমাদের যারা ইকোনমিস্ট, আমাদের যিনি সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, উনি খুবই ভালো বুঝেন। আমাদের যিনি ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন, উনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, উনি এগুলো খুব ভালো বুঝেন। আমাদের যারা পুরো ইকোনমিক টিম, আমি বলবো যে বাংলাদেশের বেস্ট ইকোনমিক টিম হিস্ট্রিতে, তারা তো সেভাবে তারা তাদের প্ল্যানিংটা ডিভাইস করছে, কিভাবে প্ল্যান করবে। তো আর একটা যেটা বললেন যে সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের অ্যাডভাইজার মহোদয় ফজলুল কবির খান কিন্তু বলেছেন। হ্যাঁ, আর সত্যিকার অর্থে যে আপনি যে জ্বালানির যে সাইডটা বললেন, এটা একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট, সেই জায়গাটা থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস বাড়বে। আমরা চাই যে তারা গ্লোবালি কম্পিটিটিভ হোক। অজনপ্রিয় অর্থ
আমি কোনো কোশ্চেনই দেখছি না বরঞ্চ সরকার বাংলাদেশের বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরো বোঝানো যে আসলে কেন করেছেন, প্রেক্ষাপটটা কি, এটা জানানোটা খুব আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য। আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কি। আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, আপনি দেখেন না কোথায় কোথায় অপচয়টা হয়েছে, এটা তো মানে ইয়ত্তা নাই। আপনি একটা রেল লাইন করেছেন, সেখানে দিনে মাত্র একটা ট্রেন চলে, ঠিক না? আপনার ওই সময় আসলে এই আপনি একের পর এই যে টানেলটার কোনো দরকারই ছিল না, এখন প্রতিদিন আমার কত লক্ষ টাকা, এটা তো হিসাব হচ্ছে কত লক্ষ টাকা আমার খরচ দিতে হচ্ছে। আর এছাড়া তো ভ্যানিটি প্রজেক্ট কত, ঠিক না? আর সাথে তো চুরি ছিলই, আপনি পিয়ন থেকে আর শেখ পরিবার থেকে কে না চুরি করে নাই। সেই জায়গায় আসলে আমরা চাচ্ছি যে একটা ফিনান্সিয়াল একটা হেলথটাকে স্ট্যাবল করতে, ঠিক করতে, এবং এটা বাংলাদেশের জন্য এটা আমার মনে হয় যে এটা ভালো না, মোটেও না। আমার মনে হয় যে আমরা যদি ফিনান্সিয়াল হেলথ দেশের ভালো হয়, সেটা বরঞ্চ ইনফ্লেশনকে কমিয়ে আনে। হ্যাঁ, এটা নিয়ে আপনি বড় বড় ইকোনমিস্টের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, আরেকটা যে জিনিসটা আপনি কি বললেন যে আইএমএফ এর সাথে, আইএমএফ এর লোনটাই মুখ্য না। আইএমএফ এর একটা বড় জিনিস হচ্ছে আইএমএফ এর সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, আইএমএফ এর সাথে সম্পর্ক তৈরি মানে ওরা পৃথিবীতে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য ওরা বেস্ট সাজেশন গুলো দেয়। এটা গ্লোবালি স্বীকৃত। আর আইএমএফ যেখানে যায়, আইএমএফ ঋণ দেওয়া মানে হচ্ছে তখন হয় কি, ওকে সামনে রেখে অন্যান্যরা আসে, ওয়ার্ল্ড ব্যাংক আসে, এডিবি আসে, এআইআইবি আসে, অন্যান্য বায়োলেটারাল ডোনার লাইক জাপান আসে। এরা এসে তখন ওরা দেখে যে না, আইএমএফ এর এখানে সার্টিফিকেট আছে যে এরা এখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে, তখন সবাই আসে। এবং এটা বাংলাদেশের বাইরের থেকে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্য এটা খুবই বিগ রোল প্লে করে। আপনি যখন বাইরে থেকে একটা ইনভেস্টমেন্ট আনতে যাবেন বাংলাদেশে, একটা বড় কোম্পানি ইনভেস্ট করার আগে সে আগে আইএমএফ এর রিপোর্টটা পড়ে যে বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের কি অবস্থা, বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি কি জন্য। আর বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের ক্ষেত্রে আপনি যেটা হয় যে আপনি যত ভালো রেভিনিউ থাকবে, তত আপনার বেটার আপনার এক্সচেঞ্জ মার্কেটটা ততটাই স্টেবল হবে। আর এক্সচেঞ্জ মার্কেট স্টেবল থাকা মানে হচ্ছে জিনিসপত্রের দামটা স্টেবল থাকা। আপনি যেভাবে সরল ভাবে দেখছেন, এটা 1+1 করলে হয়তো বা 2 হয়, কিন্তু এটা কিন্তু এখানে যারা এই প্ল্যান যারা করেছেন, যারা এইটা তারা সবাই বোদ্ধা ইকোনমিস্ট, তারা জানেন তারা কি করছে। আমার নাম নাজমুল লিখন, আমি দেশ রূপান্তরে কাজ করি। আমি শিল্পে গ্যাস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। শিল্পে আপনি বললেন যে গ্যাসের দাম বাড়লেও তারা একটা প্রতিযোগিতার ভিতরে থাকবে, কিন্তু আমরা যেটা দেখলাম যে প্রস্তাবটা যেটা দেওয়া হয়েছে, বর্তমান যারা গ্রাহক তারা পার ইউনিট 30 টাকার মতো তারা দিবে, কিন্তু যারা নতুন গ্রাহক তাদেরকে গ্যাস নিতে গেলে 70 টাকা বা তার উপরে দিতে হবে। একটা অসম প্রতিযোগিতা হবে এবং বলা হচ্ছে যে নতুন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে। এই ব্যাপারে আসলে কি জানতে গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি গ্যাস আমাদের ম্যানুফ্যাকচারের কাছে অ্যাভেলেবল করতে পারছি কিনা। ঠিক আছে, সবাই আসলে গ্যাস চাচ্ছেন, তারা এক্সপান্ড করতে চাচ্ছেন, তারা অনেক অর্ডার পাচ্ছেন। তো হ্যাঁ, দুই ধরনের রেট হলো, এটা কিন্তু এক্সপ্লেনেশন এনার্জি মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে। আমার মনে হয় আরো ফার্দার যদি এক্সপ্লেনেশন চান, আপনারা আমাদের অ্যাডভাইজার মহোদয়ের সাথে কথা বলতে পারেন, উনি হি ইজ রেডি টু, উনি অনেক এটা নিয়ে কথা বলছেন।